আসসালামু আলাইকুম। তো মেটাসেন্ট্রিক বাংলাদেশের এই টিউটোরিয়ালটা একটু স্পেশাল। এটা হচ্ছে বেসিক অ্যাকাউন্টিং নিয়ে। যদিও আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ভিডিও তৈরি করি, বাট আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়ি তাতে কোনো না কোনো সেমিস্টারে দেখা গিয়েছে যে অ্যাকাউন্টিং থাকে। তো হঠাৎ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে কমার্স ব্যাকগ্রাউন্ডের কোনো কিছু একটা সাবজেক্ট যদি পড়তে যাই তো আমাদের অনেক কনফিউশন ক্রিয়েট হয়, হয়তো ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারি না। তো সেই জন্য আর কি এই ভিডিওটা তৈরি করা। তো যারা কমার্সের স্টুডেন্ট তাদের কাছে ভিডিওটা অতটা ভালো নাও লাগতে পারে, বাট আমরা যারা সায়েন্সে আছি তো তাদের সবচেয়ে কনফিউজিং জিনিসটা শুরুতে যেটা হয়, ডেবিট কোনটা ক্রেডিট কোনটা। তো ডেবিট ক্রেডিটের সংজ্ঞা বা ডিটেলসে আমি যাচ্ছি না, জাস্ট আমি ম্যাথে কীভাবে ইউটিলাইজ করা যায়। কারণ একজন কমার্স ব্যাকগ্রাউন্ডে যে তো কোনো একটা লেনদেন হলে তো তারা যেভাবে চিন্তা করতে পারে খুব ইজিলি, তো আমরা হঠাৎ করে 4 মাসের বা 6 মাসের সেমিস্টারে সেই জিনিসটা ইজিলি এতটা আমরা ধরতে পারি না। তো পরীক্ষা হলে ওভাবে চিন্তা করে করতে গেলে দেখা গিয়েছে যে আমাদের সমস্যায় পড়ি, অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করতে নাও পারি। তো সেই জন্য দেখা গেছে যে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, এটা ইজিয়েস্ট একটা মেথড আছে। তো সেইটা অ্যাকচুয়ালি আমি এখন ডিসক্রাইব করব। তো এর আগে অ্যাকাউন্টিংয়ের বেসিক একটা সূত্র আছে। সো অ্যাকাউন্টিংয়ের একটা ইকুয়েশন আছে যেটা খুবই বেসিক এবং এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ইকুয়েশন। সেটা হচ্ছে যে অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, অর্থাৎ অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। এটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের বেসিক একটা ইকুয়েশন। তো অ্যাসেটস হচ্ছে একটা সম্পদ, এটা আমরা নর্মাল বাংলা ভাষায় যেটা বুঝি সেটা হচ্ছে সম্পদ। আর লায়াবিলিটিস মনে হচ্ছে দায়, তো সেটা কি আমি পরে বলতেছি। এবং ওনার্স ইকুইটি মানে মালিকের যেই ব্যাপারগুলো থাকে সেটা আর কি ওনার্স ইকুইটি বলে। তো এই ইকুয়েশনটা ব্যবহার করে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, অর্থাৎ আমরা যখন জার্নাল করব তো সেখানে কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট অ্যাকাউন্ট হবে সেইটা ইজিলি ডিফাইন করার জন্য এই সমীকরণটা আর কি ব্যবহার করা হচ্ছে। তো এত ডিটেলসে বলছি না, কারণ এটা তো সরাসরি কমার্সের জন্য ভিডিও না, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মেইনলি ভিডিও। তো কমার্সে যারা তাদের উপকার হতে পারে ইজি ওয়েতে করার জন্য। আচ্ছা, তো অ্যাসেটস কি, একটা কোম্পানি বা কোনো একটা প্রতিষ্ঠানের কি কি অ্যাসেটস থাকতে পারে, তো আমি এখন সেটা ডিফাইন করি। তার আগে একটু ভাগ করে নিই। দেখি যে এটা হচ্ছে আমার লেফট সাইড, এটা হচ্ছে আমার রাইট সাইড। তো দুইটা সাইড পেলাম ইকুয়েশনের। তো আমি এক কাজ করি, তো মাঝ বরাবর একটা দাগ দিয়ে দিই। তো আমি একটা দাগ দিয়ে দিলাম। আচ্ছা, তো এখন অ্যাসেটসের ভিতরে কী কী পড়তে পারে। ফার্স্ট অফ অল, একটা কোম্পানির নগদ কিছু টাকা থাকতে পারে, স্বাভাবিক। টাকা ছাড়া তো আর বিজনেস হয় না, তো টাকা থাকতে পারে। নগদ হাতে যে টাকাটা আছে একটা কোম্পানির, সেটাকে বলতে পারি যেমন ক্যাশ। এক নম্বর আমি দিতে পারি যে অ্যাসেটসের মধ্যে আমার কী থাকতে পারে, ক্যাশ। তারপর সাপোজ আমি একটা কাজ করে দিলাম একটা ব্যক্তিকে বা একটা অন্য কোনো প্রতিষ্ঠানকে একটা কাজ করে দিলাম, তো টাকাটা আমাকে এখনও পে করা নাই, মানে বকেয়া আর কি। অর্থাৎ আমি আপাতত বাকিতে কাজটা করে দিছি, পরে হয়তো আমার টাকাটা ফেরত আসবে বা টাকাটা আমি পাবো। এমন সিচুয়েশন ক্রিয়েট হলে সেটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস অ্যাকাউন্ট রিসিভেবল, বানান ঠিক আছে? হ্যাঁ আছে মনে হয়। যাই হোক, এটাকে বলা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, অর্থাৎ এই টাকাটা আমি পাবো, সেবা দিয়ে দিছি অলরেডি, টাকাটা আমি পাবো। যেমন এটা হতে পারে আমি কোনো দোকান থেকে বাকিতে টাকা আনতে পারি, আবার আমার থেকে বাকিতে মানুষ নিতেও পারে। তো এইটাকে বলে অ্যাকাউন্টস রিসিভেবল। তো এটা সম্পদের ভিতরেই পড়ে, তাই না? এক সময় তো এটা আমি পাবো, আমার কাছেই আসবে, মানে কোম্পানির কাছেই আসবে। সো এটাকে আমি অ্যাকাউন্টস রিসিভেবল বললাম। তো আর কি থাকতে পারে, তো একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠানে বিভিন্ন সাপ্লাইজ থাকতে পারে। তারপর অ্যাসেটসের মধ্যে থাকতে পারে হচ্ছে প্রিপেইড রেন্ট, মানে প্রিপেইড টাইপ জিনিসগুলা, যে আমি টাকা দিছি ঠিকই, বাট আমি সেবাটা আরও ফিউচারে আমি সেবাগুলো আস্তে আস্তে ভোগ করব। তো সেইগুলো থাকতে পারে, যেমন প্রিপেইড রেন্ট থাকতে পারে, আবার প্রিপেইড ইন্স্যুরেন্স। অর্থাৎ আমি ধরেন 1 বছর বা 5 বছরের জন্য ইন্স্যুরেন্সের টাকা দিয়ে দিলাম, তো এত বছর আমি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আমি সেবাটা পাবো। তো এটা ওয়ান কাইন্ড অফ অ্যাসেটসের মধ্যে পড়ে। তো এত ডিটেলস এগুলো যাচ্ছি না, জাস্ট কী কী থাকে, কারণ ট্রানজ্যাকশন বলে মনে হয়। তো বেসিক যে এগুলার ডিটেলসগুলার ভিডিও বা এগুলো পাওয়া যায়, জাস্ট আমার আজকে মেইন টার্গেট হচ্ছে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট আর কি। সো এত কিছু এখানে এক্সপ্লেন করছি না।
তো এখন আর কি থাকতে পারে, যে প্রিপেড রেন্ট, প্রিপেড ইন্স্যুরেন্স, 6 নম্বরে আর কি কি দেওয়া যেতে পারে, অফিস ইকুইপমেন্টস থাকতে পারে, অফিসে বিভিন্ন যে আসবাবপত্র বা অফিসের জিনিসপত্র থাকে সেটাকে বলতে পারে যে অফিস ইকুইপমেন্ট। তারপরে একটা কোম্পানির যদি কোনো জমি জামা থাকে সেটাও বলতে পারি ল্যান্ড, সেটাও বলা যেতে পারে, থাকতে পারে। তারপর লাইব্রেরি থাকতে পারে, কোনো একটা অফিসের হয়তো একটা পার্সোনাল লাইব্রেরি আছে, তো সেই ক্ষেত্রে বলতে পারি যে লাইব্রেরি, বুকস। সো অ্যাসেটস আসলে অনেক ধরনের হতে পারে আর কি, ল্যান্ড, ট্রাকস, অনেক কিছু হতে পারে অ্যাসেটসের ভিতরে। সো মেইনলি যে জিনিসটা থাকে যে ক্যাশ থাকে, অ্যাকাউন্ট রিসিভেবলও থাকে, কারণ আমি বাকিতে সেবাও দিতে পারি, সাপ্লাইস থাকতে পারে, প্রিপেড রেন্ট, প্রিপেড ইন্স্যুরেন্স, এগুলো থাকতে পারে, নাও থাকতে পারে। তো অ্যাসেটসের মধ্যে এই জিনিসগুলো থাকার সম্ভাবনা থাকে আর কি, আরও থাকতে পারে, জাস্ট আমি এই কটা বললাম। এখন আসি লায়াবিলিটিস। লায়াবিলিটিস অর্থাৎ হচ্ছে দায়। তো দায় অ্যাকচুয়ালি দুই ধরনের, সেটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল আর আরেকটা হচ্ছে নোটস পেয়েবল। সো অ্যাকাউন্টস পেয়েবল কোনটা আর নোটস পেয়েবল কোনটা? সাপোজ আমি কোনো একটা ব্যক্তি থেকে বললাম আমাকে 500 টাকা ধার দিতে, তো এই যে সে আমাকে 500 টাকা ধার দিল, তো এই টাকাটা তো আমার এক না এক সময় তাকে ফেরত দিতে হবে, অর্থাৎ আমি তো দায়বদ্ধ যে তার কাছে টাকাটা ফেরত দিব। তো লায়াবিলিটিস মানে তো দায়বদ্ধতা আর কি। তো সেটাকে বলে অ্যাকাউন্টস পেয়েবল। আর নোটস পেয়েবল কোনটা? সাপোজ আমি ব্যাংকে গেলাম, তো তারা আমাকে অনেক কাগজপত্র, সিগনেচার বা এই হাবিজাবি কাগজপত্র নিয়ে তারপর আমাকে টাকাটা ধার দিবে। এক সময় ব্যাক করতেই হবে, কোনো সুদ বা যেটাই হোক। বাট ব্যাংকের ক্ষেত্রে কী হয়েছে, একটা কাগজ বা একটা প্রমাণ নিয়ে টাকাটা ধার নিছি। আর অ্যাকাউন্টস পেয়েবলে কী হয়, ওরকম কাগজপত্র বা প্রমাণ থাকে না, জাস্ট ট্রাস্টের উপর বিশ্বাস করে, হয়তো ফ্রেন্ড হোক বা পরিবারের কেউ হোক, ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি বা যেই হোক, ট্রাস্টের উপর বিশ্বাস করে যে টাকাটা আমরা কাগজ ছাড়া এমনি নিয়ে নিই, ধার নেই, তো সেই দায়টাকে বলে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। আর যদি টাকা পয়সা কাগজ দিয়ে লিখিতভাবে কোনো কিছু টাকা পয়সা ধার নেই, সেটা হচ্ছে নোটস পেয়েবল। আর এগুলো লায়াবিলিটিস কেন? কারণ এক সময় টাকাটা আমাকে ব্যাক করতেই হবে, তো এটা এক প্রকার দায়। তো এখন আসি ওনার সিকিউরিটি, অর্থাৎ মালিকানা সত্ত্ব বা মালিকের কী কী থাকতে পারে। আচ্ছা, এই জায়গা হবে না মনে হয়, আমি নিচে টান দিই। সো মালিকের প্রথমেই থাকতে পারে হচ্ছে ক্যাপিটাল। তো ওনার সিকিউরিটি না সেটা, আচ্ছা, এই লায়াবিলিটিস যেটা আছে সেটার মধ্যে দুইটা পার্ট পড়ে, অ্যাকাউন্টস পেয়েবল আর নোটস পেয়েবল। বাট ওনার যে ইকুইটিটা আছে না, সেটাকে আমরা এভাবে দেখতে পারি, ক্যাপিটাল থাকতে পারে, অর্থাৎ একটা বিজনেস যখন শুরু করে কোনো না কোনো একটা টাকা পয়সা প্রথমে নিয়েতে বিজনেস শুরু করে, তাই না? শূন্য থেকে বিজনেস তো আর শুরু হয় না, কিছু একটা টাকা ইনভেস্ট করে, সেটাকে আমরা মূলধন বা ক্যাপিটাল বলি। প্লাস আর কি থাকতে পারে? ইনকাম। আমি যে একটা বিজনেস করলাম, অর্থাৎ আমি তো মালিক, আমার তো কিছু আয় হতে পারে, সেটা হচ্ছে আমার ইনকাম। কোনো প্রোডাক্ট সেল করে যদি ইনকাম করি তাহলে সেটাকে সরাসরি ইনকাম বলবো। আর যদি কোনো সেবা দিই, যেমন ল কনসালটেন্ট ফার্ম থাকতে পারে, তাই না, তারা সেবা দেয় বিভিন্ন, থেকে সার্ভিস রেভিনিউ বলে। আচ্ছা, সেটাতে না বলি, মাইনাস থাকতে পারে হচ্ছে এক্সপেন্স, অর্থাৎ কোনো তো খরচ হতেই পারে, কোনো না কোনো কারণে কোনো একটা প্রোডাক্ট যদি আমি সেল করার আগে সেটা তো আমার যদি তৈরি করতে হয়, তৈরিতে একটা খরচ আছে। বা আমি কোনো এক জমি জামা কিনলাম, অফিসে কোনো ইকুইপমেন্ট কেনা হলো, দরকার হলো, প্রিন্টার কেনা লাগলো, কাগজ কেনা লাগলো, এগুলো তো প্রত্যেকটাই আমার খরচ। তো ওনার সিকিউরিটি সমীকরণের ভিতরে কি ক্যাপিটাল প্লাস ইনকাম মাইনাস এক্সপেন্স, আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে ড্রয়িংস। তো ড্রয়িংস বানানটা ঠিক মতো, এটা হচ্ছে ড্রয়িংস হচ্ছে টাকা উত্তোলন করা। পার্সোনাল কোনো কাজে যদি মালিক কোনো টাকা উত্তোলন করে, সেইটা ওনার সিকিউরিটি থেকে বাদ যায়। অর্থাৎ ওনার সিকিউরিটিকে ভাঙালে আমরা কী পাবো? ক্যাপিটাল পাবো প্লাস ইনকাম মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িং। এই যে প্লাস মাইনাসের ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। ওনার সিকিউরিটি মানে কি? ক্যাপিটাল প্লাস ইনকাম মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িং, অর্থাৎ এক্সপেন্স আর মাইনাসের আগে একটা, এক্সপেন্স আর ড্রয়িংসের আগে একটা মাইনাস থাকে, এই জিনিসটা আমরা মাথায় রাখবো। এখন মেইন পার্টে আসি, ডেবিট কোনটা, ক্রেডিট কোনটা। তো অ্যাকাউন্টিংয়ে যখন ইকুয়েশনে আমরা যখন প্রথম দিকের অঙ্কগুলো করি, সেগুলো হচ্ছে সামারি অফ ট্রানজ্যাকশন বা সেগুলাই। তো সেগুলোতে কী করি, অ্যাসেটস আর লায়াবিলিটিস আর ওনার সিকিউরিটি দুই পাশে ভাগ থাকে, পরে আমরা দুই পাশ মেলাই। তো এই যে অ্যাকাউন্টিংয়ে লেফট সাইডে কোনো কিছু এন্ট্রি যদি করি সেটা হচ্ছে আমার ডেবিট, আর রাইট সাইডে কোনো কিছু এন্ট্রি হলে সেটা হচ্ছে আমার ক্রেডিট। কমার্স ব্যাকগ্রাউন্ডের মেইনলি স্টুডেন্টরা হচ্ছে
আমার কাছে কিছু আসলো না গেল সেই মেথড অ্যাপ্লাই করে অর্থাৎ যে টাকাটা দিছে সে ডেবিট, যে পেয়েছে সে ক্রেডিট, বা এই ধরনের অনেক তারা ওভাবে চিন্তা করে। তো সো আমরা ওভাবে চিন্তা করাটাই বেটার, বাট অঙ্কের সুবিধার্থে এই নিয়মটা। এখন দেখি ইকুয়েশনটার ক্ষেত্রে এই পাশে যেগুলো আছে অ্যাডসে, যেমন ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, সাপ্লাইজ, এই সবগুলো হচ্ছে আমার লেফট সাইডে, আর এই যে লাল দাগের এই পাশে সব ইকুয়েশনের এই পাশটা হচ্ছে আমার রাইট সাইড। কী আছে রাইট সাইডে? অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, তারপরে ক্যাপিটাল, ইনকাম, এক্সপেন্স ড্রয়িং, এগুলো আমার রাইট সাইডে আছে। তো যখন আমি কীভাবে বলি, আচ্ছা লেফট সাইডে কোনো কিছু বাড়লো, লেফট সাইডে কোনো কিছু যদি বাড়ে, অর্থাৎ লেফট সাইডে কোনো কিছু বাড়লেই সেটা হচ্ছে আমার ডেবিট, আর লেফট সাইডে কোনো কিছু কমলে আমার হচ্ছে ক্রেডিট। সাপোজ আমার 30,000 টাকা ক্যাশ বাড়ছে, তার মানে ক্যাশ ক্রেডিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, আমরা জার্নালে এটা লিখবো। আর হয়তো আমার 30,000 টাকা খরচ হয়ে গেছে, মানে কি ক্যাশটা কমে গেছে, তখন বলবো হচ্ছে ক্যাশ ক্রেডিট। অর্থাৎ লেফট সাইডে কোনো কিছু বাড়লেই বা নতুন কোনো অ্যাড হলে সেটাকে ডেবিট বলবো, আর কিছু কমে গেলে বা চলে গেলে সেটাকে আমরা ক্রেডিট বলবো। তো লেফট যেরকম হবে রাইট তার উল্টাটা হবে। অর্থাৎ রাইট সাইডে কোনো কিছু বাড়লে সেটাকে বলবো আমরা ক্রেডিট, অর্থাৎ আমার দায় বাড়ছে, অর্থাৎ ঋণ বাড়ছে, টাকাটা আমার দায়বদ্ধতা বাড়ছে, সো সেটা হচ্ছে আমার ক্রেডিট। ঋণ আমার কমে গেছে, দায়বদ্ধতা কমে গেছে, সেটা হচ্ছে আমার ডেবিট। আচ্ছা বড় হাতে লিখি। তো কি দেখলাম? লেফট সাইডে কোনো কিছু বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট, রাইট সাইডে কোনো কিছু বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। বাট একটা যেন ঝামেলা আছে, এই যে এক্সপেন্স অথবা এই যে ড্রয়িংস, একটু জুম করি। আচ্ছা এই যে আমার এক্সপেন্স আর এই যে আমার ড্রয়িংস, এই দুইটার আগে কি একটা মাইনাস চিহ্ন আছে না? তো নর্মালি আমরা যখন সায়েন্সের কথা চিন্তা করি, সাপোজ এটা হচ্ছে আমার একটা অ্যারো, এখন এই অ্যারোটাকে যদি আমি মাইনাস দ্বারা গুণ করি সেটা কি হবে? 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে। প্লাস আর মাইনাস জিনিসটা হচ্ছে টোটালি একটার অপোজিট, মানে 180 ডিগ্রি। তো প্লাস আর মাইনাস দিয়ে বেসিক্যালি দিক বুঝায় না, অর্থাৎ মিনিং পুরো চেঞ্জ করে দেয়। তো তেমনি এক্সপেন্স আর ড্রয়িংস, এটার সামনে কি একটা মাইনাস আছে, যদিও তারা কি আমার রাইট সাইডে, কিন্তু রাইট সাইডে যে সূত্র ছিল না ক্রেডিট ডেবিট, সেগুলা এই দুইটার ক্ষেত্রে অন্তত খাটবে না। এই দুইটার ক্ষেত্রে আমার কি হবে? যদি এক্সপেন্স বাড়ে তাহলে হবে ডেবিট, আর যদি এক্সপেন্স কমে তাহলে হচ্ছে আমার ক্রেডিট। অর্থাৎ ড্রয়িংস আর এক্সপেন্সের ক্ষেত্রে রাইট সাইডে থাকা সত্ত্বেও এটা কি লেফট সাইডের মতো কাজ করে। অর্থাৎ এক্সপেন্স বা ড্রয়িংস যেটাই বাড়ুক না কেন সেটাকে আমি ডেবিট বলবো, আর কমলে হচ্ছে ক্রেডিট বলবো। তো আবার ফলো আপ করি যে অ্যাসেটসের মধ্যে যেটাই বাড়ে সেটাই ডেবিট, যেটা কমে সেটাই ক্রেডিট। এটা হচ্ছে লেফট সাইড। আর রাইট সাইডে কোনটা? কোনো কিছু বাড়লে ক্রেডিট, কোনো কিছু কমলে ডেবিট। বাট এক্সপেন্স আর ড্রয়িংস দুইটার সামনে যেহেতু মাইনাস আছে, তো আমরা চিন্তা করতে পারি যে এক্সপেন্স আর ড্রয়িংস বাড়লেই ডেবিট, আর কমে গেলে হচ্ছে ক্রেডিট। সো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইজিয়েস্ট ওয়ে। তো যখন ট্রানজ্যাকশন অঙ্ক করবো তখন জাস্ট চিন্তা করবো যে কোন সাইডে আছে। বাম সাইডে থাকলে বাড়লেই কত? ডেবিট। আর ডান সাইডে বাড়লে ক্রেডিট। জাস্ট এক্সপেন্স আর ড্রয়িং দুইটা মনে রাখতে হবে যে সামনে মাইনাসের কারণে এটার বিহেভিয়ারটা আলাদা। ডান দিকে থাকা সত্ত্বেও কি এটা হচ্ছে আমার এই যে বাম দিকের মতো কাজ করে। তো একটা অঙ্ক করব, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তারপর একটা অঙ্ক করতেছি জার্নালে। আচ্ছা তো এখানে একটা অঙ্ক আছে, সেটা বলছে যে প্রবলেমটা হচ্ছে মিস্টার মাহমুদ স্টার্টেড গোল্ডেন ফ্রেমওয়ার্কস অন 1st July 2016. The following events were occurred during the month of July আর কি। তো আমাদের বলছে যে একটা অঙ্কটা হতে হচ্ছে জেনারেল জার্নাল যেটা, অর্থাৎ বাংলা যেটাকে জাবেদা বলে, সেটা তৈরি করা। তো বলছে কি জুলাই 1স্টে ইনভেস্টেড ক্যাশ টাকা 6 লাখ ইন দ্য বিজনেস, অর্থাৎ 6 লাখ টাকা বিজনেসে ইনভেস্ট করছে। তো একেবারে বিজনেসের শুরুতে যেই টাকাটা বা ইনভেস্ট করে সেটাকে আমরা কি বলি? বেসিক্যালি মূলধন বলি। আর কি ইনভেস্ট করছে? ক্যাশ। অর্থাৎ একটা টার্ম পেলাম ক্যাশ, আর একটা টার্ম পেলাম হচ্ছে আমার ক্যাপিটাল, অর্থাৎ মূলধন। তো এখন জাস্ট আমি চিন্তা করি অঙ্কটার ক্ষেত্রে, আমি অঙ্কে চলে যাই। আচ্ছা প্রথমে কি বলছে যে 6 লাখ টাকা ক্যাশ দিছে, সেটা কি অ্যাকচুয়ালি ক্যাপিটাল। তো আমার ক্যাশ কি 6 লাখ টাকা বাড়ছে না? আগে তো কোম্পানিতে ছিল না, ক্যাশ বাড়ছে। ক্যাশ কোন সাইডে? আমার বাম সাইডে। এই যে অ্যাসেটসের মধ্যে ক্যাশ পড়ে না, আর এটা কোন সাইড? লেফট সাইডে কোনো কিছু বাড়লে কি? ডেবিট। আর ক্যাপিটাল কোন সাইডে আছে? আমার রাইট সাইডে আছে না এই জায়গায়। আর রাইট সাইডে কোনো কিছু নর্মালি বাড়লে কি হয়? ক্রেডিট। অর্থাৎ ট্রানজ্যাকশনে হয় একটা ডেবিট হবে আর একটা ক্রেডিট হবে, এটাই স্বাভাবিক নিয়ম। তো তেমনি প্রথম 1st জুলাইতে কি হবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 6 লাখ টাকা, আর ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট
6 লাখ টাকা, অর্থাৎ একটা ডেবিট হলে অবশ্যই আরেকটা ক্রেডিট হবে। যেহেতু 6 লাখ টাকা ক্যাশ, অর্থাৎ আমার বাম দিকে কোনো কিছু আমার নতুন করে এন্ট্রি হয়েছে বা বাড়ছে, বাম দিকে বাড়লেই ডেবিট, আর ডান দিকে নর্মালি ক্যাপিটাল আছে দেখে ডান দিকে কোনো কিছু বাড়লেই ক্রেডিট হয়। তো আমার যে ইকুয়েশনটা সূত্রটা ছিল সেটার সাথে এটা মিলে গেল না? আচ্ছা, আর পরে পরে এখানে কি আছে যে 5 তারিখে পারচেসড ল্যান্ড কস্টিং টাকা 6,000 টাকা ক্যাশ। 6,000 টাকা ল্যান্ড কস্ট, না এটা 60,000 টাকা হবে। আচ্ছা, তো একটা ল্যান্ড কিনছে অর্থাৎ জমি কিনছে, জমি কি এক প্রকার সম্পদ না? তো সম্পদ বাড়ছে, বাম দিকে আছে মানে অ্যাসেটস বাড়ছে, অর্থাৎ ইকুয়েশনের লেফট সাইডে কোনো কিছু বাড়লে সেটা কি হয়? ডেবিট। আর ক্যাশ কমে গেছে, টাকাটা কমে গেছে, কারণ আমি তো পারচেস মানে টাকাটা দিয়েই দিছি, কমে গেছে। আর লেফট সাইডে কোনো কিছু যদি কমে তখন কি হয়? ক্রেডিট। তো আমি দেখতে পারি না যে ল্যান্ড হচ্ছে আমার ডেবিট 60,000 টাকা, ক্যাশ হচ্ছে কমে গেছে তাই ক্রেডিট 60,000 টাকা। আচ্ছা, এখানে 60,000 হবে, দেখো আরবিটারি একটা সংখ্যা আর কি, কোনো রকমে দিলাম। তো এখন হয়তো কনফিউশন থাকতে পারে যে দুইটাই তো লেফট সাইডে পড়ছে, আমি কি বলছি একটা ডেবিট হলে অবশ্যই একটা ক্রেডিট হবে। এমন হতে পারে না যে আমার বাঁদিকে ইকুয়েশনে বাঁদিকেই আছে, বাঁদিকের মধ্যে একটা জিনিস বাড়ছে একটা জিনিস কমছে, মানে ব্যালেন্স তো ঠিকই হইতেছে তাই না? একটা কমে আর একটা বাড়ে, এরকমই তো, একটা ডেবিট হয় একটা ক্রেডিট হয়। এটাও অ্যাসেট এটাও অ্যাসেট, একটা অ্যাসেট বাড়ছে একটা অ্যাসেট কমছে, অ্যাসেট বাড়লে হয় ডেবিট, অ্যাসেট কমলে হয় ক্রেডিট। তো আমার ওই ইকুয়েশনটার মধ্যেই তো পড়ে যে অ্যাসেট বাড়লে অর্থাৎ লেফট সাইডে, অর্থাৎ এটা হচ্ছে লেফট সাইডে কোনো কিছু বাড়লে ডেবিট আর কমলে ক্রেডিট। আচ্ছা, এখন হচ্ছে ইনকার্ড, এখন হচ্ছে আচ্ছা দেখা যায়, হ্যাঁ এখন হচ্ছে ইনকার্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স অফ টাকা 4,000 অন অ্যাকাউন্ট। তো অন অ্যাকাউন্ট কথাটা হচ্ছে যে বকেয়া, মানে টাকাটা আমার এক না এক সময় পে করতে হবে, আর এটা এক প্রকার এক্সপেন্স। আচ্ছা, তো এক্সপেন্স কোথায় আছে? এক্সপেন্স আছে আমার ইকুয়েশনের হচ্ছে রাইট সাইডে না? এগুলো তো আমার রাইট সাইড। আচ্ছা, রাইট সাইডে এক্সপেন্স মাইনাস, তাই না? এখন অ্যাডভার্টাইজিং দেওয়ার আগে কিন্তু আমার টাকাটা খরচ হয় না, মানে খরচ ছিলই না আগে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স বাড়ছে মানে কি আমার খরচটা বাড়ছে, আর খরচ যখন বাড়ে তখন সেটা কি? ডেবিট, যদিও রাইট সাইডে, বাট এই যে সামনে মাইনাসটা আছে না, এই যে মাইনাস এক্সপেন্স আর ড্রয়িংয়ের ক্ষেত্রে তখন কি? ডেবিট। তো ডেবিট পাইলাম। আর আরেকটা জিনিস কি পাইলাম যে অন অ্যাকাউন্ট কথাটার মানে হচ্ছে, এই যে অন অ্যাকাউন্ট কথাটার মানে হচ্ছে যে আমার টাকাটা দিতে হবে, অর্থাৎ এইগুলো এক প্রকার দায়, মানে বাকিতে নিছি আর কি, টাকা তো আমার ব্যাক করতে হবে। তো দায়টাকে আমরা লায়াবিলিটিস বলি না? সেটা হচ্ছে, যেহেতু এখানে কোনো লেখে নাই যে ব্যাংকে থেকে আমি নোটস পেয়েবল বা লিখিতভাবে কথা উল্লেখ নেই, তার মানে এটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। সো অ্যাকাউন্টস পেয়েবল ইকুয়েশনের ডান দিকে আছে, আর সেটা বাড়লে কি হয়? ক্রেডিট হয়। তেমনি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে আমার ক্রেডিট, এই 4,000 টাকা আর কি। তারপর হচ্ছে 13 নম্বর তারিখে বলছে যে হায়ার্ড পার্ক ম্যানেজার অ্যাট স্যালারি 5,000 পার মান্থ ইফেক্টিভ ফ্রম 1st অগস্ট। তো একটা জিনিস মনে রাখতে হবে যে হায়ার করা, অর্ডার করা বা কন্ট্রাক্ট, প্রমিস, এইগুলো আসলে কোনো ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন না। সো জার্নালে আমাদের এটা এন্ট্রি দিব না, ব্ল্যাঙ্ক রেখে দিব। সো তারপর হচ্ছে বরোড টাকা 30,000 30,000 ফ্রম টিবি ব্যাংক, যাই হোক টিভি বলতে তো বোঝা যায়, যাক টিভি ব্যাংক অন নোটস পেবল। এই যে নোটস পেবল কথাটা লেখা আছে, অর্থাৎ দায়, দায় অবশ্যই বাড়ছে। 30,000 টাকা দায় আমার মাথার উপরে একটা ঋণের বোঝা চাপছে। তো দায়টা আমার ইকুয়েশনের অ্যাকচুয়ালি ডান দিকে ছিল, আর ডান দিকে কোনো কিছু নর্মালি বাড়লে ক্রেডিট বললাম, তো ক্রেডিটটা পাইলাম। এখন ডেবিটটা কি? তো এই যে 30,000 টাকা আমি ধার নিছি, এটা কি টাকা না? তার মানে এটা কি আমার এই যে অ্যাসেটসের মধ্যে ক্যাশ না? তো ক্যাশও তো এক প্রকার আমার আসছে, ধার নিছি বাট ক্যাশ তো বাড়ছে, তাহলে এটা কি ডেবিট? একটা পাইলাম ক্রেডিট, একটা পাইলাম ডেবিট, এই তো আমার জানার শেষ। তেমনি ক্যাশ হচ্ছে আমার ডেবিট এবং নোটস পেয়েবল হচ্ছে আমার ক্রেডিট। এই যে 30,000 টাকা আমি এখানে উল্লেখ করে দিলাম। সো এই 15 তারিখের আমার জার্নালটা হয়ে গেল। তারপরে হচ্ছে 17 তারিখ। 17 তারিখে কী হয়েছে? পেইড 6,700 ইন ক্যাশ ফর 1 year ইন্স্যুরেন্স পলিসি, মানে 6,700 টাকা আমি দিয়ে দিছি, অর্থাৎ ক্যাশ কমে গেছে। অ্যাসেটস, অর্থাৎ ইকুয়েশনের বাম দিক থেকে আমার অ্যাসেটস কমে গেছে না? আচ্ছা, অ্যাসেটস যদি আমার কমে যায় সো তখন কি হয়? আমার ক্রেডিট হয় না? যেমন এই যে ক্যাশ তো এখানে আছে, ক্যাশ দিয়ে দিছি 6,700 টাকা, কমছে। ক্যাশ যদি কমে তাহলে কি ক্রেডিট না? একটাই জিনিস ক্রেডিট পেলাম, আরেকটা তো ডেবিট পাইতে হবে। ডেবিট কি হইতে পারে? আচ্ছা, ইন্স্যুরেন্স কি এক প্রকার মানে এই ইন্স্যুরেন্সটা কি 1 বছর ধরে আমি কিছু ভোগ করব? তো ওয়ান কাইন্ড অফ অ্যাসেটস বা সম্পদের মতো আমি মনে করতে পারি যে 1 বছর একটা সুযোগ সুবিধা পাবো। সো
1 বছরের জন্য ইন্স্যুরেন্স দেওয়া মানে প্রিপেইড বলা যেতে পারে আর কি, মানে 1 বছর ধরে পাবো আমি। এখন টাকা দিছে, এই টাকা দেওয়ার পর থেকে আর 1 বছর পর্যন্ত আমি এই সেবাটা বা এই সুযোগ সুবিধাটা পাবো। তো সেটা এক প্রকার সম্পদের মধ্যেই পড়ে। তো সেটাকে সেই ধরনের জিনিসগুলো হলে আমি সেটাকে বলবো প্রিপেইড ইন্স্যুরেন্স। আরও ভালো ব্যাখ্যা থাকতে পারে, আমি যতটা জানি আর কি। জাস্ট বললাম দুইটাই কিন্তু আমার ইকুয়েশনের লেফট সাইডে আছে। এটা একটা অ্যাসেট, এটাও একটা অ্যাসেট। এই অ্যাসেটটা বাড়া অর্থাৎ ইন্স্যুরেন্স বাড়লো দেখা সেটাকে ডেবিট, ক্যাশ অ্যাসেট সেটা কমলো দেখা ক্রেডিট। এই যে ডেবিট আর ক্রেডিট হয়ে গেছে, তার মানে শেষ, আমার কিছু লাগবে না। একটা ডেবিট আর একটা ক্রেডিট হবে স্বাভাবিক। তারপর হচ্ছে যে সোল্ড 200 কুপন বুকস ফর 25 টাকা ইচ, টাকা 25 ইচ বুক কন্টেইনস 10 কুপনস দ্যাট এন্টাইটেল দ্য হোল্ডার টু ওয়ান অ্যাডমিশন টু দ্য কোর্স। আচ্ছা, এটা বাকিটা দরকার নেই, যে আমি কুপনের বই সেল করছি 25 টাকা দরে, তো সেল করলে অবশ্যই আমার একটা টাকা পাবো, ক্যাশ বাড়বে অবশ্যই, তাই না? একজনের কাছে আমি 50 টাকা একটা জিনিস বিক্রি করছি, সেটা তো আমার নগদ টাকা দিছে, তাই না? সো টাকাটা আমি পেয়ে গেছি, আমার ক্যাশের ভিতরে যা জমা হইলো। সো ক্যাশটা হচ্ছে আমার নর্মালি কিসে ছিল, ক্যাশ হচ্ছে আমার অ্যাসেটস। তো এই যে 25টা বই সেল করছি, সরি 200টা বই সেল করছি 25 টাকা দরে, 200 ইন্টু 25 কত হয়, 5000। তো এই 5000 টাকা ক্যাশ আমার বাড়লো না? আর ক্যাশ বাড়লে নর্মালি সিম্পলি আমরা কি বলি, ডেবিট বলি না? সো ডেবিট পাইছি। এই যে যেমন এখানে ক্যাশ 200 ইন্টু 25 ডেবিট 5000 টাকা লিখলাম। আর এখানে লিখছি আর্নড রেভিনিউ, অর্থাৎ এই যে টাকা পাইছি এটা এক প্রকার ইনকাম না? সেটাকে আমরা ক্রেডিট বলছি, কারণ ইনকাম বাড়ছে। অর্থাৎ সাপোজ রেভিনিউ বা ইনকাম যেটাই বলি, ইকুয়েশনের ডান দিকে আছে, এটার সামনে প্লাস, তো এটার বিহেভিয়ারটা কি? এটা বাড়লে ইনকাম যদি বাড়ে তাহলে ক্রেডিট, আর কমলে ডেবিট। সো এই যে সেল করার পর তো আমার ইনকাম বা রেভিনিউ বাড়ছে, তাই না? তো সেই জন্য এটাকে আমরা ক্রেডিট বলতে পারি না? যেমন এই যে আর্ন রেভিনিউ ক্রেডিট। সো এখানে আর্ন কথাটার কথা উল্লেখ হচ্ছে, আমি তো কুপন সেল করছি, সে আমার এখনো কোর্স নিতে আসে নাই, যদি আসে আমার সেবাটা ভোগ করে তখন সেটাকে আমরা সরাসরি ইনকাম বলবো। অ্যাকাউন্টিংয়ের ভাষায় এটাই আর কি, যে আমি যদি সেবা না নিয়ে টাকা নিয়ে থাকি, এটা আমার ইনকামই হয়েছে, ভালো ভালো কথা ইনকাম। সেবাটা পুরোপুরি দিয়ে দিলাম, সে ভোগ করে ফেললো, তখন সেটাকে আমি সরাসরি ইনকাম বা রেভিনিউ বলবো। এর আগ পর্যন্ত আমি আর্নড বলছি, কারণ কি এটা আমি আর্ন করি নাই, মানে কষ্ট কইরা সেবা দিয়ে তারপরে আয় করি নাই, এটাই আর কি, মানে একটু মহানুভবতা স্টাইল যেটাকে বলে। যাই না এত কিছু, বাট আমার সেটা মনে হলো। আর তারপরে হচ্ছে যে পেইড 50% অফ দ্য অ্যাডভার্টাইজিং বিল দ্যাট ইনক্রিজড অন জুলাই, সরি ইনকার্ড অন জুলাই 11। এই যে 11 তারিখে কী ছিল, যে 4000 টাকা অন অ্যাকাউন্ট, অর্থাৎ ওই অ্যাকাউন্টস পেয়েবল আর কি, অন অ্যাকাউন্টে মানে ধারে টাকাটা আমি অ্যাডভার্টাইজ করছিলাম। এখন কি বলছে, এই ধারের মধ্যে 50% টাকা আমি দিয়ে দিছি, টাকা দিয়ে দিছি মানে কি আমার ক্যাশ কমে গেল, নগদ টাকা কমে গেছে না? ধরো 4000 টাকা 50% 2000 টাকা হয় না? তো 2000 টাকা আমার তো কমে গেছে। আর কমে যাওয়া মানে এই যে সেটা হচ্ছে আমার অ্যাসেটসের সাইডে, অ্যাসেটস কমে গেলে কি হয়, ক্রেডিট হয় না? আচ্ছা, আর একটা জিনিস কমছে, আমি যত টাকা ধরো 50,000 টাকা ঋণ নিছি, 25,000 টাকা ঋণ আমি ফেরত দিয়ে দিছি, তার মানে আমার বোঝাটা, এই যে দায়টা সেটা কমে গেছে না? তার মানে এই যে অ্যাকাউন্টস পেয়েবল যেটা ছিল ইকুয়েশনের ডান দিকে, সেইটা আমার একটু বোঝাটা একটু কমছে না? বোঝা কমা মানে কি, ডান দিকে কিছু কমা মানে কি ডেবিট না? তো একটা পাইলাম ডেবিট, একটা পাইলাম ক্রেডিট। আচ্ছা, তো এই যে অ্যাকাউন্টস পেয়েবল, এখানে 11 তারিখে আগে ছিল অ্যাকাউন্টস পেয়েবল, এই পাশে ক্রেডিট ছিল, কারণ কি এখানে আবার বাড়ছিল। আর এই যে এই এন্ট্রিটাতে কি যে অ্যাকাউন্টস পেয়েবল। আচ্ছা, তো 11 তারিখে কি হয়েছে, যে অ্যাকাউন্টস পেয়েবল তো ক্রেডিট ছিল, কারণ কি ওই সময় তো আমার দায়টা বাড়ছিল। বাট এই 28 তারিখে এসে আমি কি করছি, যে টাকাটা আমি অনেকটা পে করে ফেলছি, তো আমার বোঝাটা বা দায়টা কমে গেছে। তো দায় যদি কমে, সেটা ইকুয়েশনের ডান দিকে, ইকুয়েশনের ডান দিকে কোনো কিছু যদি কমে যায়, তাহলে আমার সূত্র অনুসারে সেটা কি বলতাম, ডেবিট। আর আরেকটা কি কমছে, যে টাকা যে দিয়ে দিছি, ক্যাশ না, নগদ টাকাটা দিয়ে দিছি, তো ক্যাশ যদি আমার কমে যায়, সেটা ইকুয়েশনের বাঁ দিকে কোনো কিছু কমলেই কি, ক্রেডিট। এই তো 2000 টাকা, এই যে 50% বলছি না, তো ওই যে 4000 টাকার 50% তো 2000 হয়, 2000 টাকা ডেবিট আর 2000 ক্রেডিট। অর্থাৎ সিম্পলি আমি দেখবো যে একটা হবে ডেবিট, একটা হবে ক্রেডিট। তো ইকুয়েশনের ফলো আপটা কি, যখনই আমাকে কোনো জার্নাল বা কোনো কিছু করতে দিবে, তো তখন আমরা, বাইরে কিসের সাউন্ড হচ্ছে জানি না, তো যাই হোক, যখন ইকুয়েশন করতে দিবে যে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, জার্নালে দিব, জাস্ট আমি চিন্তা করবো বাঁদিকে কোনটা আছে ডান দিকে কোনটা আছে। বাঁদিকে যদি নতুন কিছু অ্যাড হয় বা বাড়ে, তাহলে আমরা সিম্পলি বলবো ডেবিট, আর কমে গেলে ক্রেডিট। আর ডান দিকে যাই আসে না কেন, কোনো কিছু যদি নতুন করে অ্যাড হয় বা বাড়ে, সেটাকে আমরা ক্রেডিট, আর কমে গেলে ডেবিট। জাস্ট এক্সপেন্স আর ড্রয়িংস যেহেতু সামনে মাইনাস আছে, 180 ডিগ্রি মিনিংটা উল্টায় দেয়, যদিও ডান দিকে, বাট বিহেভ করে কি বাঁদিকের মতো।
এক্সপেন্স বাড়লে বা ড্রয়িং বাড়লে বলবো হচ্ছে ডেবিট, আর কমে গেলে হচ্ছে ক্রেডিট। তো এটা হচ্ছে ইজিয়েস্ট মেথড। যদি আমি ওভাবে চিন্তা করি, যারা মানে টাকা আসলো না গেল লেনদেন, ওভাবে চিন্তা করলেও হবে। আর এইভাবে চিন্তা করলে একটা ইজি, যে বাদিকে ডান দিকে কোনটা আছে এক্সেপশনাল, এই দুইটা এভাবে করলে ইজি অঙ্কটা করা যাবে। সো আর 10-12টা অঙ্ক যদি এভাবে করা হয়, যদি এই সূত্রের বা এই সিস্টেম ফলো করা হয়, তাহলে দেখবে যে সবগুলোর অঙ্কের ক্ষেত্রে এগুলো মিলে গেছে। সো এটা একটা ইজিয়েস্ট মেথড আর কি। জাস্ট এটার আবার বলতেছি, অ্যাসেটসের কোনো কিছু বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। লায়াবিলিটিস ওনার সিকিউরিটির মধ্যে এক্সপেন্স আর ড্রয়িং বাদে কোনো কিছু বাড়লে ক্রেডিট, ডেবিট। এক্সপেন্স আর ড্রয়িং যেহেতু সামনে মাইনাস আছে, এই ডান দিকে থাকা সত্ত্বেও কি এটা বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। জাস্ট এতটুকু মনে রাখলেই হবে। এন্ট্রিতে আমার ছিল না, নতুন করে অ্যাড হয়েছে, তার মানে বাড়ছে। আর আগে ছিল সেটা কমছে না বাড়ছে, সেটা আমার একটু চিন্তা করতে হবে। যেমন এর আগে ওই অঙ্কটা 11 তারিখে কী ছিল, অ্যাকাউন্টস পেয়েবল, মানে হঠাৎ করে আমার দায় বেড়ে গেছে। 28 তারিখে অর্ধেক টাকা দিয়ে দিচ্ছে, মানে কি আমার বোঝাটা একটু কমে গেছে। তো প্রথমে যখন একেবারে ছিল না, তখন নতুনভাবে এন্ট্রি করছি দেখা কি ডাইরেক্ট ক্রেডিট করে দিছিলাম, যেহেতু ডান দিকে ছিল। পরের বার কী করছে, 28 তারিখে বোঝাটা একটু কমে গেছে, তাই না? এই যে ওই সময় বাড়ছে আর এখন কমছে, তখন আবার ডেবিট হয়েছে। মানে এক সময় ডেবিট, এক সময় ক্রেডিট, এটা হতেই পারে। সো এটাই হচ্ছে বেসিক্যালি অ্যাকাউন্টিংয়ের বেসিক জিনিসটা আর কি। সো অ্যাকাউন্টিংয়ের বেসিক এটা সবারই লাগে আর কি, যারা ইঞ্জিনিয়ারিং পড়ে তো তাদের তো অ্যাকাউন্টিং থাকেই। যারা কমার্সে তাদের জন্য লাগতে পারে। তো এই ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য তৈরি করা, মানে সায়েন্সের স্টুডেন্টদের ইজিলি জার্নাল করার জন্য। আর ডেবিট ক্রেডিটটা ইজি হয়ে গেলে না, বাকি সব অঙ্কই ধরতে গেলে করতে সোজা। কারণ এই জার্নালগুলোকে বলে পিরিয়ডিক্যাল, আরও আছে পারপেচুয়াল। যত ধরনের জার্নাল হোক বা যেটাই হোক না কেন, লেজার তৈরি করি, সো প্রত্যেকটা ক্ষেত্রে ডেবিট ক্রেডিট লাগেই। সো ডেবিট আর ক্রেডিট এভাবে ইজিলি ডিফাইন করতে পারলে আমার অঙ্ক করতে সুবিধা। আর যারা সিএসিতে পড়ে তাদের অ্যাকাউন্টিং সফটওয়্যারের জন্য অ্যাকাউন্টিংয়ে বেসিক ধারণা লাগে। সো কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, এটা ইজিলি বের করার জন্য আমি যদি এভাবে ফলো করি তাহলে ইজি। সো ভিডিওটা শেয়ার করবেন। গরমের মধ্যে ভিডিওটা বানালাম, কারণ ফ্যান ছাড়লে তো আবার সাউন্ড আসে। তো যাই হোক, এখন টোটাল ভিউজ 1,03,000 বা 2,000 সামথিং, সাবস্ক্রাইবার 3,200-র কাছাকাছি, 200 মনে হয় দেখেছিলাম, এরকমই 100 সামথিং। সো সকলকে ধন্যবাদ এতদিন পাশে থাকার জন্য। তো আরও ভিডিও হবে। তো আমার এখন সামনে মাসে ফাইনাল, সবাই দোয়া করবেন যাতে ফাইনাল ভালো মতো দেই। মজার ব্যাপার হচ্ছে যে আমার এই সেমিস্টারই অ্যাকাউন্টিং আছে, মানে আমার সামনে ফাইনাল আর কি। তো ব্যাপারটা আমার জন্য একটু সুবিধা হলো যে আমিও চর্চা হয়ে গেল। আর আমার সাথে ফ্রেন্ড সার্কেলও তাদেরও একটা সুবিধা, যে ডেবিট ক্রেডিট সম্বন্ধে প্যাচাল, যেটা একটা প্যাচাল লাগে যে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট। তো আমি এই নিয়মটা ফলো করি, মানে অনেক ভিডিও ঘাটছি, বাট অতটা ভালো লাগে না। তো পরে আমি দেখলাম যে হ্যাঁ, এটা তো মিলে যেতেছে, কাকতালীয় নাকি। তো টেস্ট করলাম যে না, কাকতালীয় না, এটাই ঠিক। পরে আচ্ছা ঠিক আছে, এটা অ্যাপ্লাই করি। তা আমি যেটা বুঝলাম আর কি, হয়তো এরকম কোনো সূত্র ছিল আমি জানি না, বাট আমার এটা নিজের থেকে বাই করছি, মানে বুঝছি আর কি এরকমভাবে। তো সকলকে ধন্যবাদ দেখার জন্য। আশা করি শেয়ার করবেন, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। যেহেতু স্পন্সর্ডভাবে কিছু করতেছি না, তো শেয়ার করে দেখা গেছে যে অনেক মানুষের কাছে পৌঁছায়। ইফোর্ট দিয়ে যে ভিডিওগুলো করা হয় সেগুলো অ্যাকচুয়ালি ইভ্যালুয়েট হয় আমার ইফোর্টগুলো। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ share and subscribe.